আজকে আমি একটি আচার বানাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন সরিষার তেলে বলক এসে ভরে গেছে, কিন্তু এর মধ্যে কি দিছি দেখা যাচ্ছে না। হ্যাঁ, এর মধ্যে রসুন দিছি, রসুন বেশি করে রসুন দিছি, কয়েকটা তেজপাতা দিচ্ছি আর কয়েকটা শুকনো মরিচ দিচ্ছি। গরম হচ্ছে, মশলাগুলো দিয়ে দিব একটা একটা করে, যেহেতু অনেক বেশি ফেনা উঠে যাচ্ছে তো কড়াই ভরে দিতেছে। এখন দিব আদা রসুন বাটা, আদা রসুন বাটাটাকে দিব। আদা রসুন বাটাটা দিই, বিসমিল্লাহ। পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন কিন্তু ধোঁয়া উঠতেছে আর ফেনাটা কমে যাচ্ছে। একদম ফেনাটা কমে গেছে, যেহেতু আদা রসুন বাটাটা দিচ্ছি। হ্যাঁ, তার মধ্যে পানি ছিল, পানিটা একদম মানে আচারে কোনো পানি থাকবে না, একদম পানি যখন শুকায় আসবে তখনই মানে মশলা কষায় ফেলবো। এখন মশলা দিব একে একে। আদা রসুন বাটাটা শুধু দিলাম। তারপর তারপরে দিব মরিচের গুঁড়া, বিসমিল্লাহ। মরিচের গুঁড়া একটু বেশি দিতেছি, কিন্তু আবার সরিষার সাথে কিন্তু আমি অনেকটা মরিচ ব্লেন্ড করছি। এখানে হলুদের গুঁড়া, এখানে ধনিয়ার গুঁড়া, ভালো করে মিক্স করি। এখানে সরিষা বাটা দেবো। এখন সরিষা বাটার সাথে এখানে আমি লাল সরিষা এবং সাদা সরিষা দিছি, তার সাথে শুকনা মরিচ দিছি, কাঁচা মরিচ দিছি কতগুলো, আর লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। পরিমাণ মতো দিতে হবে, ব্যাস। দিয়ে এখন একটু কষাবো। চুলার জালটা একদম অতিরিক্ত বাড়াই দেবো না, নাহলে মশলা পুড়ে যাবে। জাস্ট একটু কষাইতে হবে। এটা হচ্ছে যেহেতু পানি দিব না, তো কষানোর জন্য একটু সিলকা দিয়ে দিব। যে এখানে পরিমাণ মতো একটু সিলকা দিচ্ছি, পরে সিলকা দিব। জাস্ট মশলাটা কষানোর জন্য একটু সিলকাটা দেওয়া, মানে পানি না দিলে তো মনে করেন মশলাটা কষানো হয় না। তো পানির বদলে আমি একটু সিলকা দিয়ে দিলাম। এখন এটা কষাবো ভালো করে। কষানোর জন্য কিন্তু একটু লবণও দরকার আছে, বিসমিল্লাহ। সব খাবারে লবণটা পরিমাণ মতো দিতে হয়, লবণ না দিলে স্বাদ বাড়ে না, সেজন্য লবণটা তো দিতেই হবে। ভালো করে মশলাটা কষাই। এখানে জিরার গুঁড়া দিতে হবে, তারপরে দিতে হবে এইখানে আমি 5 ফোড়ন গরম করে তেলে নিছি। এটা একটু ছেঁচাছেঁচি করবো, ছেঁচাছেঁচি করে তারপরে দিব। এদিক দিয়ে এটা কষতে থাকো, জালটা কমায় দিয়ে কষাতে থাকি। যে মশলাটা ভালো করে কষায় নিলাম, অনেকটাক্ষণ ভালো করে কষাইছি, হাতে থেকে মোবাইলটা রাইখা অনেকক্ষণ কষাইছি। কষানোর পরে আমি এখন দিব হলো বিসমিল্লাহ করে, এই যে আমার জলপাইগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সময় পাইনি তো এই জন্য এগুলো একটু ভালো করে লাড়াচাড়া করতে হবে। কিন্তু তার সাথে আমি আগে জিরার গুঁড়াটা দিই, জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে 5 ফোড়ন আদা ছেঁচা করে নিয়েছি, আধা ছেঁচা, মানে পুরো ছেঁচা না কিন্তু আধা ছেঁচা। আমি আবার আচারটা নামানোর সময় অর্ধেকটা দিব, এখন দিলাম অর্ধেকটা, পরে দিব অর্ধেকটা। আচ্ছা, এটা ভালো করে মিক্সড করতে হবে, হাতে থেকে মোবাইলটা রাইখা তারপর মিক্সটা করে নিই। হ্যাঁ, তো আমি ভালো করে মিক্স করে নিলাম। মিক্সড করার পর দেখতে পাচ্ছেন যে ইয়ে হলো। এখন তেলের পরিমাণটা আপনারা বলবেন যে আমি তো এটা তেলের আচার বানাচ্ছি, তেলের পরিমাণ এত কম কেন? আসলে তেলের পরিমাণ আমি অনেকটাই বেশি দিছি, কিন্তু এখন পরিপূর্ণ সম্পূর্ণ আর কি সম্পূর্ণ তেলটা আমি দিব না। ভালো করে কষানো কমপ্লিট হইলে, আচারটা কমপ্লিট হইলে, ঠান্ডা হইলে, পরবর্তীতে আমি যখন বয়মে ভরবো, বয়মে ভরার পর বুঝতে পারবো যে আমার তেলটা উপরের দিকে কতটা উঠে আসছে, বাকি বয়মে কতটুকু তেল আমার প্রয়োজন,
সেই বাকি তেলটা আমি আবার গরম করব, গরম করে ঠান্ডা করব, ঠান্ডা করে আমি সরষের তেলটা আবার বয়মে দিয়ে দিব। বিসমিল্লাহ করে এখন চিনিটা দিয়ে দিই, যেহেতু একটু মানে টক ঝাল ইয়ে আসবে, একটু ঝাল মানে টক ঝাল আচার হবে, একটু চিনি দিতে হবে। বেশ অনেকটা দিচ্ছি, কারণ আমার ঘরে একটু মিষ্টি পাগল সবাই। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নিই। তো এখন বিট লবণ তো একটু আচারে দিতেই হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিট লবণ দিতে যায় আমি দেখি আমার বোতল খালি করে ফেলছে আমার বাচ্চারা বিট লবণ খেয়ে। দুর্ভাগ্যের বিষয় বিট লবণই দিতে পারলাম না, ঝাইরা ঝুইরা যা পারছে আর কি। এখন মশলাটা যেহেতু ইয়ে করতে হবে, করে বাকি শেলকাটা দিয়ে দিলাম। বাকি শেলকাটা দিয়ে এখন আবার ভালো করে জাল দিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। আমি আসলে এক হাতে ধরতে পারতেছি না ঠিক মতো, গরমের তাপ লাগতেছে। আচার বানানোর জন্য খুব পরিশ্রম করতে হয়, একটা জিনিস খুব খেয়াল রাখতে হয় যেন নিচে যেন আচার না লাগে। নিচে যদি আচার লেগে যায় তাহলে সর্বনাশ, আচারের ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এখন আমি ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে জালটা দিব, যতক্ষণ পর্যন্ত মানে এর ভিতরে কোনো পানি যেন না থাকে। যেহেতু আমি মশলা কষাইছি, মশলার মধ্যে একটু পানি টানি ছিল, এগুলো যেন না থাকে, একদম সম্পূর্ণ খাঁটি তেলটা যেন থাকে, উপরে যেন সম্পূর্ণ তেল ভেসে আসে, মশলা আলগা হয়ে যায়। এরকম যখন দেখব তখনই আমি নামাই নিব। তো আস্তে আস্তে আমি জালটা দিতে থাকবো। পরবর্তী স্টেপে দেখাচ্ছি কি করলাম। তো দেখেন আমার আচারটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, যে নরম হয়ে গেছে এবং ফুলে ফুলে গেছে। এই জলপাইগুলো কিন্তু আরও ফুলবে, ভিজে ভিজে আরও ফুলবে, যখন তেলের মধ্যে থাকতে থাকবে ফুলতে থাকবে। এই দেখেন কত সুন্দর মশলাটা বোঝাই যাচ্ছে। আমি কিন্তু খুবই ধীরে ধীরে জাল দিয়েছি, মানে এত ধীরে ধীরে জাল দেওয়া হয়েছে এটা, যে তরকারি যেমন আস্তে আস্তে মানুষ কষায় না গরুর গোশ, যত কষাবেন তত মজা, যত কষাবেন তত মজা, ঠিক সেইভাবে আমি কষাইছি। এখন একটু বাড়ায় দিই, যেহেতু নামায় ফেলবো। এখন নামানোর আগে আমি যে পাঁচফোড়নগুলো আছে ওগুলো দিয়ে দিব। তো বাকি পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম। এখন এখন একটু নাড়াচাড়া করে জোরে জাল দিয়ে দিচ্ছি, টকবক টকবক করে ফুটে আমার হাতে আসতেছে, হাতে আবার ঠোস করে যাবে, একটু দূরে থাকি। একটু জালটা বন্ধ করে দিব। আর খোলার মতো রান্না বসাইছি, দুই হাতে দুইটা কাজ করতে এসেছে। টক করে করতেছি, ফুটতে থাক, নামায় ফেলবো। ঠান্ডা হইলে তারপরে বয়মে, বড় বয়মটার মধ্যে ভরবো। আলহামদুলিল্লাহ আমার আচারটা রাতে একদম কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা হওয়ার পরে বয়মে ভরে নিলাম। আর সকালবেলা এই তো দেখা গেছে পুরা তেলটা যখন একদম চুপচুপা হয়ে ভেসে উঠছে, তারপরও আমি কিছুটা তেল, যেহেতু বয়ম কিছুটা খালি ছিল,
তো বয়মের মধ্যে কিছুটা তেল আবার বেশি করে দিয়ে দিতে হবে, মানে একদম পরিপূর্ণ করে পুরো বয়মটাকে তেলে পরিপূর্ণ করতে হবে। সেজন্য আমি আবার সরিষার তেল গরম করে ফুটায়া ঠান্ডা করে তারপরে উপর থেকে আমি বেশি করে সরিষার তেল দিতেছি, আস্তে আস্তে দিতেছি যেন তেলগুলো ভিতরে যে জায়গাগুলো ফাঁকা আছে সেইগুলো ফাঁকার মধ্যে যেন তেলগুলো প্রবেশ করে। তো এভাবে দিতে হবে, যেহেতু এগুলো তেলে ভিজানো আচার, আর তেলে ভিজানো আচারগুলো কিন্তু বছরের পর বছর থাকে, মানে 1 বছর 1.5 বছর আপনি রাখতে পারবেন অনায়াসে, সুন্দরভাবে রাখা যায়। আর পানি তো লাগানো যাবে না, খুব সাবধানে রাখতে হবে। আল্লাহ হাফেজ।